প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট আয়োজনের কথা পুনর্ব্যক্ত করল সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। সফররত মার্কিন প্রতিনিধির সঙ্গে দলগুলোর বৈঠক। রমজানের আগে নির্বাচন চায় জামায়াত। মৌলিক সংস্কার ছাড়া ভোটে যাওয়া নিয়ে সংশয়ে এনসিপি। রমজানের আগে যাতে এটা হয়ে যায় সেটা আমাদের মত। আমরা বলেছি মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সড়ক মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। কর্মসূচিতে ঢাকা সহ কয়েক জেলায় জনদুর্ভোগ। খুবই ভোগান্তি হচ্ছে, রাস্তা আটকায় যে পোলাপানে কিছু হইলে এটা ঠিক না। জনগণের কষ্ট দিয়ে এই ধরনের আন্দোলন এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বৈশাখের প্রথম ভারী বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানীর নিচু এলাকা। 2 জেলায় বজ্রাঘাতে 5 জনের মৃত্যু। চট্টগ্রামে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরী। 2 জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেননি ডক্টর ইউনূস। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুলের শঙ্কা, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে। তবে তেমন কোনো শঙ্কার কারণ দেখছেন না আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের জন্য বেলা 11টার পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে আসতে শুরু করেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা। 12:15টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন 7 সদস্যের প্রতিনিধি দলের। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবির পাশাপাশি দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে দ্রুত করণীয় বেশ কিছু বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয় সরকারকে। প্রায় 2 ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। মির্জা ফখরুল বলেন, সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। যদিও ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে? ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। মির্জা ফখরুলের মতে, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন।
আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই, এসব ব্যাপারে আমরা সচেতন আছি। শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। কবে নির্বাচন তা নিয়ে অস্বস্তি থাকলেও বিএনপি এবং অন্তর্বর্তী সরকার সংস্কার ও গণহত্যার বিচারে আন্তরিক বলে জানায় দুপক্ষই। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি, এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। ওনারা সবসময় সংস্কারপন্থী দল, আমরা এটা এগ্রি করেছি। অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে। ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। বৈঠকের খুঁটিনাটি নিয়ে দলের নীতি নির্ধারক ও সমন্বয় দলগুলোর সাথে আলোচনা করে বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান মির্জা ফখরুল। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধির কাছে নিজেদের মতামত জানিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। ঐক্যমত্যের পর সংস্কার কাজ 1 মাসে শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় বিএনপি, তবে জামায়াতের চাওয়া 1 মাস পিছিয়ে ভোট হোক 26 সালের শুরুতে, যদিও এসবে আপত্তি নাগরিক পার্টির। ন্যূনতম নয়, মৌলিক সংস্কার না হলে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক সহ একটি প্রতিনিধি দল সকালে ঢাকায় নেমে দুপুরে গুলশানে দেশটির ঢাকাস্থ ডেপুটি হেড অব মিশনের বাসায় রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়। শুরুতেই বৈঠকে অংশ নেয় জামাতের আমিরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল, যেখানে জামাতের কাছে দলটি নারী, সংখ্যালঘু, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চান মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আলোচনা হয় নির্বাচনের সময়সীমা নিয়ে। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেইটা আমাদের মত আমরা বলেছি। এরপর বৈঠক হয় নাগরিক পার্টির সাথে। নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন নিয়ে তাদের অবস্থান তুলে ধরে। অভিযোগ করেন ভোটের জন্য নিরপেক্ষ নয় মাঠ প্রশাসন। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। আমরা বলেছি বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম এবং ইলেকশনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি। সবশেষ বৈঠক হয় বিএনপি মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে, যেখানে গুরুত্ব পায় ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি ও রোহিঙ্গা সংকট নিয়ে। আলোচনা হয় সংস্কার আর নির্বাচন ইস্যুতেও। সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে ঐক্যমত যেগুলো তো হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না, নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। সফররত প্রতিনিধি দল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের সিনিয়র প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছে ইসি। জুলাইয়ের মধ্যে ঘোষণা করবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলসহ অংশীজনের সাথে ইসির সংলাপ হবে। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে বসবে কমিশন। আরও জানান, তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদের ভোটার তালিকায় আনতে কাজ করছে কমিশন। রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে এখনও ভাবছেন না ইসি। বিদ্যমান আইনের
ছাপার ভুল সংশোধন হলে 3 মাসের মধ্যে সীমানা নির্ধারণের কাজ শেষ হবে বলেও জানান আনোয়ারুল ইসলাম। আজকে থেকে 3 মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটি ভাবে আমাদের ওয়ার্ক প্ল্যানের যে প্রি ওয়ার্ক সেটি হয়ে যাবে এবং আশা রাখি আমরা কি বলে যে মুদ্রিত যে কর্ম পরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। 6 দফা দাবি আদায়ের রাজধানী সহ সারা দেশে বিভিন্ন সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। কোথাও অবরোধ চলে 6 ঘন্টা, কোথাও বা 8 ঘন্টা। আন্দোলনকারীরা বলেন নিজেদের শিক্ষা জীবনের ভবিষ্যৎ নিশ্চিতেই এই অবরোধ। দাবি আদায় না হলে বৃহস্পতিবারও সারা দেশে কর্মসূচি দেওয়া হবে। এদিকে রাতেই বদলি করা হয়েছে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানকে। নতুন অধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শাহেলা পারভিনের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে তেজগাঁয়ের 7 রাস্তা এলাকা অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি বাতিল সহ 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানায় তারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় কারওয়ান বাজার থেকে মহাখালী, মহাখালী থেকে মগবাজার এবং তেজগাঁও থেকে কারওয়ান বাজারগামী সড়কে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন পথচারীরা। একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। নিরাপত্তা বাহিনীর বারবার অনুরোধে সড়ক থেকে সরে না যাওয়ায় ঘণ্টা দুয়েক পর ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। ফেনীতে ঢাকা চট্টগ্রাম রেলপথ 2 ঘণ্টা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এছাড়া ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। যাদের আমরা মামা ডাকতাম তারা এখন আমাদের টিচার হয়ে গেছে, তারা এখন আমাদের ক্লাস নেয়, তারা আমাদের কি শেখাবে? হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর বের হয়, সেখানে আমাদের একটা সরকারি ইউনিভার্সিটি এসএসসি পাশে টিচার হয়ে বা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ঢুকে আমাদের মতো 4 বছর কষ্ট করে ইঞ্জিনিয়ারদের স্যার হতে চায়। 1.5 দশক পর আজ পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে বাংলাদেশ। ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়েই কথা হবে বলে আশাবাদী সরকার। বিশ্লেষকরা বলছেন স্থবিরতা কাটিয়ে ইসলামাবাদের সাথে স্বাভাবিক যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি 71-এর সম্পদ ফিরে পাওয়া, গণহত্যার স্বীকৃতি ও বিচার এবং আনুষ্ঠানিক ক্ষমার বিষয়টি নিশ্চিত করলে গতি পাবে দ্বিপাক্ষিক সম্পর্ক। জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আওয়ামী লীগের পতনের পর গতি আসে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে। আগস্টেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। 2010 সালের পর এবার আনুষ্ঠানিক বৈঠকে বসছেন 2 দেশের পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবারের এই বৈঠকে ডিপ ফ্রিজে চলে যাওয়া সম্পর্কের অমীমাংসিত সব বিষয়ই আলোচনা করতে চায় ঢাকা। উনি আসছেন, আমরা ওনার সাথে অনেকে আমাদের সাথে যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ে কথা হবে। আমাদের ফরেন পলিসি হচ্ছে প্রো বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুক ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোম্যাসিতে আমরা সেটাই করছি। বৈঠকের ফলাফল যাই হোক না কেন, সেটি যে আবার শুরু হচ্ছে তাকেই ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। এই যে 15 বছর পর এটা আবার শুরু হতে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা এবং আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে সহযোগিতা বৃদ্ধি করার একটা সুযোগ আছে। পরিবর্তিত আন্তর্জাতিক সম্পর্কে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং বাংলাদেশের ট্রেড, ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়গুলিও পাকিস্তানের সাথে অনেক ক্ষেত্রেও বেগবান করা সম্ভব। সচিব পর্যায়ের বৈঠকের পর এ মাসের শেষ সপ্তাহে ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। স্বাধীনতার আগে বাংলাদেশের সম্পদ আটকে পড়া পাকিস্তানিদের ফেরানো ছাড়াও গণহত্যা স্বীকার করে দায়ীদের বিচারের মতো অনেক ইস্যু এখনো অমীমাংসিত আছে। আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার জনদাবিও। পাকিস্তান এক সময় পর্যন্ত ক্ষমা চাওয়ার জন্য, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত ছিল, এই ইঙ্গিতটা পেয়েছিলাম। এখন ধরুন যদি তারা এই বিষয়টাতে আনুষ্ঠানিকভাবে সে দায়িত্বটা নেয়, তাহলে আমি মনে করি যে সম্পর্কটা সহজ করতে একটা বাধা দূর হবে। যেখানে 15 বছর ধরে কোনো রকম আলাপ আলোচনাই হয় নাই, সেখানে একেবারে শুরুতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আলাপ আলোচনা বেশি দূর আগাবে না। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন একটা ভালো মুহূর্ত আসে যখন এই ধরনের অমীমাংসিত বিষয়গুলি তুলে ফেলা যায়। গুডউইল
মিটিং হিসেবেই দেখা উচিত, এবং সেইখানে যদি এক ধরনের কনফিডেন্সের জায়গা দুই দেশের মধ্যে তৈরি হয় এবং যদি আরো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই অমীমাংসিত বিষয়গুলি সুরাহা করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন আর চীনের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি, এসব নিয়ে কূটনীতিতে চ্যালেঞ্জ বেড়েছে ঢাকার। সেই সাথে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপও চিন্তার খোরাক যোগাচ্ছে। এসব বিবেচনা করেই সরকার পদক্ষেপ নিচ্ছে বলে আশাবাদী বিশ্লেষকরা। জাতীয় স্বার্থের আলোকেই সম্পর্ক নির্ধারণ করি, সেটা পাকিস্তানের সাথে করি, ভারতের সাথে করি, চীনের সাথে করি, মার্কিন যুক্তরাষ্ট্র। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বৈশাখের শুরুতেই ভারী বৃষ্টি জনজীবনের স্বস্তি আনলেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন পথচারীরা। বিকেলে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে যায় বিভিন্ন সড়ক। ভুক্তভোগীরা বলছেন, এখনই এমন জলাবদ্ধতা হলে বর্ষায় আরও ভোগান্তি বাড়বে। চারদিকে থই থই জল, এলাকাবাসী উপহাস করে নাম দিয়েছে কালশী নদী। মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতেই মিরপুরের এই সড়ক তলিয়েছে হাঁটু থেকে কোমর সমান পানিতে। পানি ঢুকে বন্ধ গাড়ি, নেই চলাচলের উপায়। রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতেও ভ্যান আর রিকশার আশ্রয় নেন অনেকে। এই অবস্থা মানুষ বসবাস করে। বৃষ্টি যদি 1 ঘন্টা ঠিক মতো হইতে পারে তাহলে মানুষ আর হাঁটাচলা করতে পারে না। এটা আজ থেকে আরো 15-16 বছর থেকে এই সমস্যা। বৃষ্টি আসলে এখানে কোমর সমান পানি, পানির কারণে মোটরসাইকেল অফ হয়ে গেছে। সীমাহীন জনদুর্ভোগে নগরবাসীর গা অভাব। এমন অবস্থাকে অমোঘ নিয়তি ধরে নিয়েছে এলাকাবাসী। কেউ কেউ ময়লা পানি মারিয়েই রওনা হয়েছেন গন্তব্যে। তারা এই পানি পরিষ্কার না করলে তো জনতা পানিতে ভেসে যাবে। সিটি কর্পোরেশনে তাদের উচিত এই ড্রেনগুলা নালাগুলা যাতে সুন্দরভাবে কাজ করে। গর্ত খুবই খারাপ গর্ত ভাই, ওটা ড্রেন বিশাল বড় খালের মতো ড্রেন হয়ে আছে, আর এই দিক দিয়ে দেখাও যাচ্ছে না, কোনো নিশানাও নাই, মানুষ আসতে গেলে ওইদিকে পড়ে যাচ্ছে। এর জন্য ওই অতটুকুর পরে কেউ ওইদিকে ক্রস করতেছে না। শেষ বিকেলে কৃত্রিম জলাধারের রূপ নেয়া রাস্তায় আনন্দে মেতে ওঠে শিশুরা। রাজধানীতে সামান্য কিছুক্ষণের বৃষ্টি আর তাতেই জলাবদ্ধতা, অতঃপর অসামান্য জনদুর্ভোগ। রাজধানীবাসী বলছে এই জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউই আন্তরিক নন। যদি আন্তরিক হতেনি তবে বছরের পর বছর একই জনদুর্ভোগে তাদের পড়তে হতো না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে বিভিন্ন জেলায়। 2 জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন 5 জন। বুধবার বিকেলে হবিগঞ্জের আজমেরীগঞ্জের শিবপাশায় হাওরে ধান কাটছিলেন একদল শ্রমিক। এ সময় হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান 2 জন। নিহতরা হলেন চাঁপাই নবাবগঞ্জের মনিরুল ইসলাম ও কাফিল উদ্দিন। তারা সম্পর্কে চাচা ভাতিজা। এ সময় আহত হন 2 শ্রমিক। নবীগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেছে আলম নামে এক তরুণের। বানিয়াচংয়ে বজ্রপাতের সময় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে নুরুদ্দিনের বাড়িতে আগুন ধরে যায়। এছাড়া গাজীপুরের কালীগঞ্জেও বজ্রাঘাতে মারা গেছেন 2 জন। এদিকে পটুয়াখালীর বাউফল ও সাতক্ষীরা উপকূলে কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানীর মিরপুরে বায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু আবু বকর হত্যার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মিরপুর 11 বাউনিয়া এলাকায় মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে কাজ করে আবু বকরের বড় ভাই জিহাদ এখানেই মাঝে মাঝে গিয়ে মোটরসাইকেলে চড়ার বায়না ধরত 4 বছরের শিশুটি। মঙ্গলবার বড় ভাইকে বিস্কুট আনতে পাশের দোকানে পাঠিয়ে গাড়িতে হাওয়া দেয়া যন্ত্রের মাধ্যমে বায়ুপথে বাতাস দেয় অন্য কর্মচারীরা। বড় ভাই ফিরে দেখে আবু বকরের পেট ফুলে পড়ে আছে ফ্লোরে, নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে পেটের খাবার, পাইপথ দিয়ে বের হচ্ছে রক্ত। উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আবু বকর। শিশু মৃত্যুর ঘটনায় 3 জনকে আসামি করে পরিবার মামলা করে, এখনও 2 জন পলাতক। চট্টগ্রামে বেড়াতে গিয়ে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের পর থানায় অভিযোগ করেছে এক কিশোরীর পরিবার। চাঁদগাঁও থানা পুলিশ জানায়, ফুপুর বাসায় যেতে মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে বাসে রওনা দেয় ভিকটিম। সন্ধ্যার পর সব যাত্রী নেমে গেলে ভুক্তভোগীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় বাসের চালক ও শ্রমিকরা। কৌশলে দরজা বন্ধ করে রাতভর পালাক্রমে নির্যাতন চালায় বাসটি হেলপার, চালক ও সুপারভাইজার। পরে ভোরে ভিকটিমকে জনশূন্য এলাকায় ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। এই ঘটনায় চালক লোকমান ও হেলপার হানিফকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন তারা। পলাতক সুপারভাইজার মোবারক হোসেনকে ধরতে অভিযান চলছে। কক্সবাজার হইতে যশোর একজন কিশোরী চট্টগ্রাম শহরে বেড়ানোর উদ্দেশ্যে রওনা করে। বাসের চালক যাত্রী নামার পরে তাকে নামতে দেয় নাই, বলে যে তোমাকে সামনে নামায় দিব।
এই কথা বলি আমাদের থানা এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বাসের মধ্যে পর্যায়ক্রমে চালক, হেল্পার এবং সুপারভাইজার তিনজনই দর্শন করে। এই দর্শন করার পর সকালবেলা ভোরবেলা ওই ভিকটিমকে কাপ্তা রাস্তার মাথায় গাড়ি চালক তাকে নামাইয়া দিয়ে যায়। ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এমনটা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয় 2024 সালের 22 অক্টোবর ভুক্তভোগীকে নির্যাতন করে সহকারী অধ্যাপক ডক্টর সুজন চৌধুরী। এ বিষয়ে তখন মামলা করতে গেলে সুজনের প্রভাবেই পুলিশ অপারগতা জানায়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে ভুক্তভোগীকে নানা ধরনের হুমকি দিতে থাকে সুজন। জবি প্রবীর রেজিস্ট্রার বরাবর এমন অভিযোগ দিলে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে আশাবাদ জানিয়েছেন এই সংক্রান্ত তদন্ত কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন 23 জন বিদেশে অবস্থান করছেন। এদের মধ্যে 8 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মচারীকেও সরানো হয়নি, দায়ী করা হয়নি কাউকে। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা। তদন্ত কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদেরকেই মেরেছিল তারা, মসৃণভাবে ঘটনা হয় এই হত্যাকাণ্ড। দুর্নীতি মামলার আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে তার বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। এদিন জমির অতিরিক্ত মূল্য দেখিয়ে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আমার জন্ম তো লন্ডনে, তারপর আমি ছিলাম ব্রুনাইতে কয়েক বছর, সিঙ্গাপুরেও ছিলাম। লন্ডনে বসবাস করলেও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে অনিয়ম দুর্নীতির অভিযোগ ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে। আমার খালা তো অনেক রান্না করতে পছন্দ করেন, তারপর আমরা ব্যাডমিন্টন খেলি একসাথে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে 2000 সালে গুলশানে সরকারি লিজকৃত জমি প্লট ইস্টার্ন হাউজিং এর নামে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ। বিনিময়ে ভাগিয়ে নেন একটি ফ্ল্যাট। একইভাবে 2022 সালে পূর্বাচলে মা রেহেনা ছাড়াও ভাই বোনের নামে 10 কাঠা করে রাজুকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এসব অভিযোগে দুদক সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেখানে আগামী 27 এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। দুদক মহাপরিচালক বলছেন, দুর্নীতির বিষয়ে তার বক্তব্য আদালতে সশরীরে উপস্থিত হয়ে দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার, এটা তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। আদালতে হাজির না হলে তাকে ফেরাতে কি ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক? এমন প্রশ্নে সংস্থার মহাপরিচালক জানান, আদালতের নির্দেশনা মোতাবেক আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিউলিপকে ফেরানোর উদ্যোগ নেবে দুর্নীতি দমন কমিশন। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য নির্ধারিত তারিখ রয়েছে, সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন বা কেউ যদি হাজির না হন, তাহলে বিজ্ঞ আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসে টিউলিপের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু। মুখপাত্র টমি ব্রুস বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। Of a UK MP, Tulip Siddiq, this from the Bangladeshi courts have issued that arrest. এছাড়া 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে তুলে নেওয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে সায়হান রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 200 কোটি টাকার এফডিআর করে বাকি 800 কোটি টাকা উত্তোলনপূর্বক বেক্সিমকো গ্রুপে, যেটা এটার সাথে সম্পর্কিত ছিল না, বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এই টাকা স্থানান্তর করে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে এমন অভিযোগ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত 50,000 কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি জানান, শুল্ক নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের
প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে উপদেষ্টা বাণিজ্য খাতের সমস্যা ও উত্তরণ নিয়ে সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। বিগত সরকারের সৃষ্ট সমস্যা নিয়েও কথা বলেন তিনি। ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করেই ভারতের পক্ষ থেকে এই সুবিধা বাতিলের পর সরকার দেশটির চেয়েও কম খরচে কার্গো পরিবহনের ব্যবস্থা করেছে। আগামী 2 মাসের মধ্যে বোরো ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের উপরে রেখে যায়, আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি। অর্থনৈতিক যে অবস্থান, এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি, এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন সমমনা ইসলামী দলগুলো। বুধবার বিকেলে রাজধানী পল্টনে খেলাফতে মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা দলগুলোর বৈঠক শেষে এই দাবি জানানো হয়। খেলাফতে মজলিসের নেতৃত্বে বৈঠকে অংশ নেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং নিজামে ইসলাম পার্টি। বৈঠক শেষে সমমনা ইসলামী দলগুলোর পক্ষ থেকে সয়াবিন তেলের বর্ধিত দাম প্রত্যাহার সহ 9 দফা দাবি তুলে ধরেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। নির্বাচনের আগে সমমনা ইসলামী দলগুলোর মধ্যে জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি। এই সংস্কার করার জন্য তো আর সময় পাওয়ার দরকার নাই, এবং তাদের সঙ্গে আমরা আলাপ করেছি, তখন দেখেছি যে সংস্কারগুলো এগুলো তো তারা বল জুনের মধ্যে শেষ হয়ে যাবে, তাহলে আর দেরি কিসের? আমাদের এখানে তো পরিষ্কার দাবি উত্থাপন করা হয়েছে যে আমরা চাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনটা হোক। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার গড়পাড়া এলাকায় বাড়িতে আগুন দেয় কে বা কারা, পুড়ে ছাই হয়েছে সব। 2004 সাল থেকে চারুকলার একজন ছাত্র হিসেবে মোটিভ নির্মাণে অংশ নেন মানবেন্দ্র। বরাবরের মতো এবারও দায়িত্ব পান বাঘের একটি মোটিভ তৈরির, কিন্তু ফ্যাসিবাদের মোটিভ নির্মাণের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেন মানবেন্দ্র, আর রাতেই ঘটল আগুন দেওয়ার ঘটনা। ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। আর্ট ম্যাটেরিয়ালস, অনেক কি বলে মূল্যবান স্মৃতিবাহী কিছু জিনিসপত্র সবই গেছে। ঘরটা তো গেছেই, শোভাযাত্রার ঠিক আগের দিন ওটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার ছবি দিয়ে কয়েক লাইন লেখা সেখানে মানে যুক্ত করে দেওয়া হয়েছে যে এই ভাস্কর্য বা এই বিকৃত মুখাবয়ব অমুক তৈরি করেছে। শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার বিকেলে চারুকলা অনুষদের ভেতরে প্রতিবাদী মানববন্ধনের সংহতি জানায় জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী আগ্রাসন এখনও বন্ধ হয়নি, উল্টো রাতের আধারে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। মিয়ানমারে 28 মার্চ সংগঠিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সফলভাবে একটি মানবিক সহায়তা মিশন সম্পন্ন করেছে। বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সশস্ত্র বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সহায়তাকারী দলের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বলেন, 3 দফায় উদ্ধার কার্যক্রম শেষে বাংলাদেশ দলের প্রত্যাবর্তনের সময় গত 10 এপ্রিল মিয়ানমার সরকার একটি আনুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সহ উচ্চপদস্থ কর্মকর্তা। বাংলাদেশ উদ্ধারকারী দলের এই সাফল্যের প্রেক্ষিতে মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3টি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধারের দায়িত্ব বাংলাদেশকে প্রদান করে, যা বাংলাদেশের উদ্ধারকারী দল অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বাংলাদেশ ইকোনমিক্স সামিট 2025। দ্বিতীয় দিনে অর্থনীতি বিভাগের ইকোনমিক্স স্টাডি সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনায় শ্রমবাজার, শোষণ, অধিকার ও সংরক্ষণ শীর্ষক বিশেষ আলোচনা। অনুষ্ঠানে অংশ নেন শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক শ্রম সংস্থার কর্মকর্তা নাজমুল হোসেন অফি এবং আই সোশ্যালের চেয়ারপারসন অনন্য রায়হান। শ্রমিকদের অধিকার, শোষণ এবং বৈষম্য নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয় আলোচনা সভায়। দিনের অন্য সেশনে অভিবাসন সংকট, বৈদেশিক কর্মসংস্থানের নারীদের নিরাপত্তা এবং সরকারের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন ILO, CPD ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গবেষকরা।
দিনের শেষ পর্বে জাতীয় নির্বাচন নিয়ে একটি উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে সরকার ও বিরোধী পক্ষের তরুণ বক্তারা তুলে ধরেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হওয়া প্রয়োজন কিনা। লালমনিরহাটের সিঙ্গিমারি সীমান্তে বাংলাদেশি এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে গুলির পর আহত যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ জওয়ানরা। বুধবার দুপুরে হাতিবান্ধার সীমান্ত এলাকায় গুলি করে আহত করা হয় হাসিবুল আলমকে। আহতের পরিবার জানায় সিঙ্গিমারি সীমান্ত এলাকায় বাংলাদেশের অংশে ঘাস কাটতে যায় হাসিবুল। এ সময় ওই এলাকায় প্রবেশ করে তাকে গুলি করে বিএসএফ সদস্যরা। পরে গাড়িতে করে তুলে নিয়ে যায় তাকে। বর্তমানে তিনি কোচবিহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ইন্ডিয়ার বিএসএফ নাকি এসে ইন্ডিয়া নিয়ে গেছে, নিয়ে যায় গুলি করছে নাকি। ওরা পিছন থেকে বাংলাদেশ ঢুকার পর আক্রমণ করে ধরে নিয়ে ভারত নিয়ে গিয়ে গুলি করছে। বিএসএফ ওখান থেকে তাকে গুলি করলে, গুলি করার পর তাকে সেখান থেকে ধরে নিয়ে যায় ভারতের অভ্যন্তরে। সেখানে তাকে নাকি চিকিৎসাধীন অবস্থায় রেখেছে। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চগড়ে এক শিক্ষককে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ওই শিক্ষক শহরের একটি এলাকায় রুম ভাড়া নিয়ে গণিত প্রাইভেট পড়াতো। সেখানে নবম শ্রেণীর এক ছাত্রীকে হয়রানির সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে সে। স্থানীয়রা পিটুনি দিয়ে বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ওই শিক্ষককে হেফাজতে নেয়। ভুক্তভোগী ও পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গণশুনানিতে এই আহ্বান জানান তিনি। বলেন, নগরীর মশা নিরসনে কাজ করছে ঢাকা সিটি কর্পোরেশন। এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো ধরনের কোনো গাফিলতি দেখা গেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মিরপুর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে আগামী সপ্তাহ থেকে 3 দিনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও তিনি বলেন, মিরপুর এলাকার জলাবদ্ধতা নিরসনে এবছর থেকেই কাজ শুরু হবে। আমাদের প্রত্যেকটা বাড়ি হচ্ছে ডেঙ্গু উৎপাদনের কারখানা, এবং এই বাড়িগুলোতে আমাদের মশক কর্মীদেরকে আপনারা ঢুকতে দেন না নিরাপত্তার কারণে। দারোয়ানরা কিন্তু দরজা বন্ধ করে রাখে। ছাদ পর্যন্ত যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এই কারণ নিরাপত্তার ভয়ে আরও অনেক কারণে কিন্তু আমরা বাসাগুলোতে অ্যাক্সেস পাই না। তো সুতরাং ডেঙ্গুর ক্ষেত্রে আমি বারবার বলছি, এবং এটা সিরিয়াস বিষয়, আপনারা আপনাদের বাড়ি যদি পরিষ্কার না করেন, এইবার ডেঙ্গু থেকে অনেক বড় একটা অঘটন ঘটে যেতে পারে। রাজধানী উত্তরা 10 নম্বর সেক্টরে ফুটপাত এবং এর আশেপাশের এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তরা 10 নম্বর সুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত রানা ভোলা সড়কে এই উচ্ছেদ কার্যক্রম চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। কার্যক্রম পরিচালনার জন্য গতকালকেই মাইকিং করা হয়েছিল বলে জানিয়েছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। তার প্রেক্ষিতে আজ সকাল থেকে অনেকে নিজ উদ্যোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করে। বেলা 11টার কিছু পরে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ কার্যক্রম শুরু করে সিটি কর্পোরেশন। উচ্ছেদ পরবর্তী নতুন করে আর যেন এই জায়গাগুলো অবৈধভাবে দখল না হয় সেদিকে নজর রাখবে বলে জানিয়েছেন তারা। কিছু রুজি হইতো, ঋণ পিনে দিতাম, খাইতামও, গড়বাড়া দিয়ে পাইতাম, তো সবই যে লোক। এটা আপনার মনে করেন কয়দিন পর মাস দেড় মাস পর ভাঙে, আবার উঠায়, আবার ভাঙে, মানে বাংলা একবারে ভাঙ্গা দেখ যাতে আবার না তুলতে পারে, বুঝছেন। আমরা একটা পরিচ্ছন্ন পরিবেশ চাই। ইনফ্যাক্ট 10 নম্বর সেক্টরটাকে ক্লিন একটা পরিবেশ চাই। হ্যাঁ, এখানে কোনো পলিউশন থাকবে না, কোনো আপনার পলিটিক্যাল ইন্টারভেনশন থাকবে না। ডেমরায় 3টি নির্মাণাধীন বিল্ডিংয়ে অনুমোদিত নকশার সাথে অমিল থাকায় বাড়তি অংশ ভেঙে দিয়েছে রাজুক। বুধবার সকালে সংস্থাটির পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেনের নেতৃত্বে বামইল স্টাফ কোয়ার্টার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খনিকালয় নামের একটি বহুতল ভবনে অনিয়মের প্রমাণ পায় রাজুক। পাশাপাশি ভবনের মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ভবনটির পাশের আরেকটি ভবনে একই অপরাধে নির্মাণাধীন ভবন ভাঙার নির্দেশনা দেয় রাজুক। এলাকার আরেকটিতে নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে সবগুলো কলাম কাটার নির্দেশ দেয়। এছাড়াও তাদের সতর্ক করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। রাজুকের যোগসাজশে যদি কোনো নিয়মের ব্যত্যয় হয় তবে তাকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই এলাকায় হাজার হাজার বিল্ডিং আছে, কোনো বিল্ডিংয়ে রাজুকের নিয়ম মাইনে বিল্ডিং নেই। আপনি সব পরীক্ষা করে দেখেন। কিছুটা
কিছুটা ব্যর্থ ঘটে। এর আগে যারা রাজুক থেকে আসছে তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে মানুষকে বিল্ডিং করার জন্য উদ্বুদ্ধ করে গেছে এবং তাদের নির্মাণ অনুযায়ী ফলো করে তারা বিল্ডিংটা করছে, তাদের কি হবে স্যার এটা বলেন? 20 থেকে 30% তারা ব্যর্থ করেছে আর কি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে। তো আমরা এগুলো কারেকশন করব। এখানে আমরা মালিককে খুঁজছি, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাদের মিটার ডিসকানেক্ট করব। আমাদের সাথে বিদ্যুৎ বিভাগের লোক রয়েছে। দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুদক। প্রথমে খোঁজ খবর নিয়ে পরে তদন্তে ওই অফিসের নানা দুর্নীতির তথ্য পাওয়া যায়। গ্রাহকদের কাছ থেকে নকল উত্তোলনে ও দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা দাবি সহ বিভিন্ন ক্ষেত্রে জমির দাতা ও গ্রহীতার কাছ থেকে নেওয়া হয় অতিরিক্ত ফি। এ বিষয়ে সাব রেজিস্ট্রারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা। দুপুরে শরীয়তপুর সদরের সাব রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান চালায়। শ্রেণী পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, দাতা গ্রহীতার নাম পরিবর্তন আর নকল উত্তোলনে অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়মের অভিযোগ পায় দুদক। পরে অভিযানে রাজস্ব ফাঁকি দেওয়ার তথ্য পাওয়া যায়। জমির নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ, নিয়োগ ও বদলি বাণিজ্য সহ অনিয়ম দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে কয়েক ঘণ্টা ধরে চলা এই অভিযানে নথিপত্র যাচাই করেন দুদক কর্মকর্তারা। অনিয়ম দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানান তারা। এছাড়া বরিশাল ও গাজীপুরেও অভিযান চালানো হয়েছে। 19তম জন্মদিন উদযাপন করল বাংলাদেশের বেভারেজ ব্র্যান্ড মোজো। 14 এপ্রিল সারা দেশব্যাপী নানা আয়োজনের দিনটি পালন করেছে প্রতিষ্ঠানটি। আকিজ হাউজে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন উদযাপন শুরু হয়। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা ও কনসার্ট, যা চলবে 18 এপ্রিল পর্যন্ত। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে কেক কেটে মোজোর জন্মদিন উদযাপন করা হয়। ফিনল্যান্ডের সিটি কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি রিয়াজ হাওলাদার। দেশটির পিয়েতারসারি সিটি থেকে সুইডিশ পিপলস পার্টির হয়ে লড়েন তিনি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমক দেখালেন তিনি। রিয়াজ হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে 2013 সালে ফুল স্কলারশিপ নিয়ে ফিনল্যান্ডের সেন্ট্রি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হয়। সে বছরই ফিনল্যান্ডের একটি কোম্পানিতে চাকরির পাশাপাশি অনলাইনে গ্রোসারি ব্যবসা শুরু করেন। রিয়াজ হাওলাদার বলেন, এই বিজয় তার একার নয়, ফিনল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশি ও অন্যান্য অভিবাসীদের জন্য মাইল ফলক। প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থী অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় জানান তিনি। এবারের নির্বাচনে 13 জন বাংলাদেশি প্রার্থী সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে আরও একজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বিজয় শুধু আমার একার নয়, আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং সকল ইমিগ্রান্ট কমিউনিটির জন্য এই বিজয়। এবং আমি ফিনল্যান্ডের একটা ছোট শহর পিয়েতারসারি, সেখানে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। তো আশা করা যায় আমাদের বাংলাদেশি টোটাল ফিনল্যান্ডে যারা আছেন তারা সবাই আমাকে সহযোগিতা করবেন, ভবিষ্যতে তার সামনে আগানো যায়। আমি প্রথমে আমরা চেষ্টা করবো ইকুয়ালিটি, যে সমতা ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠায় আমি নিজেকে সর্বদাই সামনে এগিয়ে নিয়ে যাব। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে উদযাপিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় এই আয়োজন। সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সাই। উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বহু প্রবাসী বাংলাদেশি। এছাড়া আমিরাতে নিযুক্ত এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও অংশ নেন এই আয়োজনে। বাংলাদেশে এখন একটি নতুন পরিস্থিতি বিরাজ করছে। আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে এই প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে। আমরা সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষুদ্র বাংলাদেশ ভূখণ্ডের মতো এখানেও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে স্বাধীনতা দিবস পালন করছি। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠিত মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা। আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আবুল খায়ের, উপস্থাপন করেন অ্যাডমিন অফিসার নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান HM কেফায়েতুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদ সাইদি। এছাড়াও বক্তব্য রাখেন শেখাওয়াত হোসেন, মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অনেকে। আয়োজনে উপস্থিত ছিলেন মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের উপদেষ্টা আমির মিতায়াব বিন আওয়াদ, মোহাম্মদ আল মাইগেল সহ বহু প্রবাসী বাংলাদেশি। সাভারের আশুলিয়ার যাত্রীবাহী লেগুনা সড়কের পাশে খোলা ড্রেনে পড়ে প্রাণ হারিয়েছেন 2 যাত্রী, আহত 4 জন। বুধবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। 8-10 জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাওয়ার সময় খোলা ড্রেনে পড়ে যায়। এতে আহত হয় 6 যাত্রী। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন।
পূর্বাঞ্চলে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। উদ্ঘাটন করা হয়েছে হত্যা রহস্য। পুলিশ জানায় বুধবার ভোরে অভিযান চালিয়ে নিহতের স্ত্রী ময়না বেগম ও বন্ধু সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। 13 এপ্রিল 1 নম্বর সেক্টরের নীলা মার্কেট এলাকায় একটি প্লট থেকে দেলোয়ার হোসেন নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ থাকে নিহতের স্ত্রী। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়। প্রাথমিক ধারণার সিএনজি অটোরিকশা বিক্রির টাকা আত্মসাৎ করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর। বাংলাদেশের সামনে এবার উইন্ডিজ বাধা পেরোনোর চ্যালেঞ্জ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 10:30টায় লাহোরের ক্যারিবিয়ান মেয়েদের মুখোমুখি হবে জ্যোতিরা। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে লাল সবুজের মেয়েরা। প্রথম 3 ম্যাচ জয়ের পাশাপাশি রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বাংলাদেশ। থাইল্যান্ড, আয়ারল্যান্ড আর সবশেষ স্কটল্যান্ডকে হেসে খেলে হারিয়েছে নাহিদা সুতারা। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে হেরে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের সাথে জিতলেও শেষ ম্যাচে আবার হেরেছে পাকিস্তানের সাথে। সুতরাং উইন্ডিজের সাথে আত্মবিশ্বাসের ঢের এগিয়ে নিগার সুলতানার দল। 6 দলের এই লড়াই থেকে শীর্ষ 2 দল খেলবে নারী বিশ্বকাপের মূল পর্বে। উইন্ডিজকে হারাতে পারলে বাংলাদেশ সেই সুখবর পাবে কালকেই, আর হেরে গেলে শেষ ম্যাচে হারাতে হবে পাকিস্তানকে। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।